নমস্কার, আমরা কাকসেনা। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি সুলেখিকা সূর্যতপা পণ্ডার লেখা গা ছমছমে ভূতের গল্প উত্তর দিলেই সর্বনাশ। ঘুমের মধ্যে ছটফট করতে থাকলো সুছন্দা। দেখলো বুবাই আর তিন্নিকে ভয়ঙ্কর একটা মূর্তি চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে অন্ধকার ঘরে। বুবাই আর তিন্নি মা মা বলে চিৎকার করছে। ওদের আর্তনাদ যেদিক থেকে আসছিল সেদিকে ছুটে গেল সুছন্দা। গিয়ে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিস্ফারিত চোখে চিৎকার করতে গিয়ে দেখলো তার দম বন্ধ হয়ে আসছে, কেউ তার গলাটা টিপে ধরেছে। গাড়িটা থামতেই সুছন্দার তন্দ্রাটা ভেঙে গেল। কি হলো? গাড়িটা এমন থামালে কেন? একটু জোরে চেঁচিয়ে উঠল সুছন্দা। রঞ্জন সিট বেল্টটা খুলে বলল, না না ম্যাডাম, তেমন কিছু না। এই ফাঁকা জায়গাটা দেখে একটু গাড়িটা থামালাম, এখানে একটু জিরিয়ে নেওয়া যাবে। এরপর ওদের বাড়ির কেয়ারটেকার প্রতিমাদে নেমেই সুছন্দার মেয়ে আর ছেলেকে হাত ধরে নামালেন। এসো বাচ্চারা, ধীরে ধীরে নামো, ওই দূরে চলো, আমরা টয়লেট করে আসি। বিপ্লব বাবু অর্থাৎ সুছন্দার স্বামী একটু আড়মোড়া ভেঙে বললেন, আমাদের রঞ্জন কিন্তু গাড়ি বেশ ভালোই চালায়, কি বলো? হ্যাঁ, সে তো অবশ্যই। সুছন্দা দেখলো তিন্নি আর বুবাই ফিরে আসছে। তিন্নি এবার পাপা পাপা বলে ঝাঁপিয়ে পড়লো বিপ্লব বাবুর উপরে। পাপা, আমি এবার সামনে বসবো তোমার সঙ্গে। আচ্ছা তাই হবে মা। বুবাইও বলে উঠলো, না, আমি সামনে বসবো। না, আমি বসবো। তিন্নিকে কোলে নিয়ে সুছন্দা বলল, আচ্ছা বেশ, দাদা কিছুক্ষণ বসুক, তারপর তুমি বসবে, কেমন? মাথা নাড়ল তিন্নি। এই তো, শোনো মা আমার। বাড়ি থেকে আনা চা সবাইকে দিল প্রতিমা, সঙ্গে বিস্কিট। চা খেতে খেতে প্রতিমা বুবাই আর তিন্নিকে সকালের হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিল। চা খেয়ে রঞ্জন একটা সিগারেট ধরিয়ে দূরে আড়ালে গেল। বিপ্লববাবু একটা কাঠের গুঁড়ির ওপরে বসে তার দামি সিগারেটটা ধরালেন। এরপর ওখানেই লাঞ্চ করে যখন বেরোলো ওরা, তখন দুপুর 2টো বাজে। বিপ্লববাবু জিজ্ঞেস করলেন, আর কতক্ষণ লাগবে রঞ্জন? আর বেশিক্ষণ না, 2.5 থেকে 3 ঘন্টার মতো লাগবে। আরে বাপ রে, কোথায় যে নিয়ে যাচ্ছ তোমরা? বলে মজার ছলে হাসলো বিপ্লববাবু। বুবাই সারা রাস্তায় বোনের সঙ্গে খুনসুটি করেছে, এখন আরো ভয় দেখানোর জন্য বলল, জানিস রাজবাড়িতে ভূত আছে। ও মা, দেখো না, দাদা ভয় দেখাচ্ছে। আহ বুবাই, কেন বোনকে ভয় দেখাচ্ছ? দেখছো বোন ভয় পাচ্ছে। প্রতিমা, তুই তিন্নিকে ঘুম পাড়িয়ে দে তো। না, আমি ঘুমাবো না। না না, আমি ঘুমাবো না। তিন্নি হাত পা ছুঁড়তে লাগলো। সামনে থেকে রঞ্জন বলল, এখন ঘুমিয়ে যাও মা, রাতে আমি তোমায় গল্প শোনাবো। ঠিক তো আঙ্কেল? প্রমিস। যাও, এবার প্রতিমাদির কাছে গিয়ে ঘুমিয়ে পড়ো। প্রতিমা নিয়ে নিল পেছন থেকে তিন্নিকে। বিপ্লববাবু এবার নাক ডাকতে শুরু করেছে। রঞ্জনের একটু অসুবিধে হচ্ছিল, সেটা ইশারায় বলল সুছন্দাকে। সুছন্দা বিপ্লববাবুকে নাড়িয়ে জাগিয়ে বলল, তুমি এখানে আসো, ঘুমিয়ে পড়ছো, ওর চালাতে অসুবিধা হবে তো। না 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 না, ঠিক আছে। তুমি এসো পেছনে। এরপর সামনের সিটে গিয়ে বসলো সুছন্দা। আর চোখে দেখলো রঞ্জন। কথা বলছিল টুকটাক দুজনে। পেছনে ঘুরে দেখলো সবাই ঘুমোচ্ছে। গাড়ির গতি কমিয়ে দিল রঞ্জন। মুচকি হেসে জানলা দিয়ে মুখ ঘোরালো সুছন্দা। পর মুহূর্তেই বলল, এরকম করলে তো সন্ধে হয়ে যাবে পৌঁছতে। অচেনা জায়গা, আর তো বেশিক্ষণ বাকিও নেই। যতক্ষণ তোমাকে কাছে পাওয়া যায়। বলেই সুছন্দার হাতটা ধরতে গেল রঞ্জন। সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিল সুছন্দা। চোখ দিয়েই বলল, এই কি হচ্ছে কি? পেছনে তাকালো।
দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাগটা গিলে নিল রঞ্জন। প্রায় কাছাকাছি এসে পড়েছে সুছন্দারা, কিন্তু ঠিক কোন রাস্তা দিয়ে এগোলে রাজবাড়িতে যাওয়া যাবে সেটা জানার জন্যই একটা চা দোকান দেখতে পেয়ে দাঁড়ালো রঞ্জন। এরপর সবাই নেমে পড়লো গাড়ি থেকে। চা দোকানটা একটা বটগাছের নিচে, বেশ পুরনো গোছের। এতটাই ঘন ছায়া যে চারিদিকে বেশ আবছা অন্ধকার, আর জায়গাটা বেশ ঠান্ডা। সুছন্দাদের চায়ের দোকানের লোকজন খুব আগ্রহ নিয়ে দেখলো, উঠে দাঁড়ালো কেউ কেউ, কারণ এত আধুনিক লোকজন তো এইদিকে খুব একটা আসে না, বা এরকম আত্মীয় স্বজনও নেই কারোর। স্বভাবতই কৌতূহল বশত জিজ্ঞেস করলো, তা কোত্থেকে আসছেন আপনারা? দুর্গাপুর। আচ্ছা, তা যাচ্ছেন কোথায়? রঞ্জন বলে উঠল, রাজবাড়ি, ওই যে রাহিন রাজবাড়ি। ওইদিকে বুবাই আর তিন্নি বটগাছের ঝুড়ি নিয়ে খেলতে শুরু করেছে। তাদের সামলাতে প্রতিমা হিমশিম খাচ্ছে দেখে সুছন্দা বুবাইকে বকলো হুটোপুটি না করতে, কিন্তু কে শুনছে কার কথা। হাল ছেড়ে দিয়ে সুছন্দা ফিরে এলো দোকানের কাছে। ততক্ষণে সে দেখলো দোকানের সব লোকজন বেশ উত্তেজিত হয়ে পড়েছে। তারা উঁচু গলায় বলছে, এখানকার রাজ পরিবার ভয়ানক স্বৈরাচারী ছিল। রাজা দীননাথ প্রতাপ রাহিন ছিল সবচেয়ে দুশ্চরিত্র আর স্বৈরাচারী রাজা। কত নিষ্পাপ মা শিশুকে যে খুন করেছে তার কোনো হিসেব নেই। তাছাড়া তিনি তো বিয়েই করেছিলেন 17টিরও বেশি। শোনা যায় কত বাইজিরও প্রাণ নাকি গিয়েছে ওই রাজার আমলে। কেচ্ছা কেচ্ছা, সব কেচ্ছা কেলেঙ্কারিতে ভর্তি। সুছন্দা একটু অস্থির হয়ে উঠল। ননসেন্স পিপল। রঞ্জন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাবে, চলো এবার। কড়া গলায় বলল সুছন্দা। সুছন্দার ওই কথা শুনে একজন প্রবীণ মুরব্বী বলে উঠলেন, মা জননী, ওই কচি শিশু দুটি তোমার। মাথা নাড়ল সুছন্দা। যেও না মা, ওখানে যেও না, জায়গা ভালো না মা। আরেকজন পাশ থেকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনারা অন্য কোথাও চলে যান। বিপ্লব বাবু এবার একটু চিন্তিত হয়ে বললেন, কেন বলুন তো? ও জায়গা ভালো না, অভিশপ্ত জায়গা, অলক্ষণে জায়গা। সুছন্দা এবার কড়া গলায় বলল, হোক, আপনারা ওইসব নিয়েই থাকুন। আজ এত বছর হয়ে গেল, তবুও জাতিটা কুসংস্কারের মধ্যেই রয়ে গেল। এই হলো তোমাদের চা খাওয়া, এবার চলো। বিপ্লব বাবু উঠে পড়লেন। প্রতিমাও কেমন ভয়ার্ত মুখে বোবাই আর তিন্নিকে ধরে ততক্ষণে হাজির। রঞ্জনের মনটাও কেমন চঞ্চল হয়ে গেল। সবাই গাড়িতে গিয়ে বসল। রঞ্জনের মনে পড়ল তার সিগারেট শেষ। সে তাই আবার দোকানটায় ফিরে গিয়ে বলল, এক প্যাকেট সিগারেট দিন তো। ওসব তো এখানে হবে না বাবু, আছে বলতে ওই বিড়ি আছে, দেবো 2 বান্ডেল। আচ্ছা তাই দাও। রঞ্জন দোকানদারকে টাকা দিয়ে দিল। আহারে, কচি শিশুগুলো, একটাও প্রাণ বাঁচবে না, সব ওর হাতে মরবে। রঞ্জনের বুকটা ছ্যাঁত করে উঠল। ও কিছু বলতে যাবে তখনই দূর থেকে সুছন্দা বলে উঠল, কি হলো রঞ্জন? উফ, তাড়াতাড়ি এসো। কিছু জিজ্ঞেস করতে পারল না রঞ্জন, তবে মনটা তখন থেকে খারাপ হয়েই থাকলো। যদিও একসময় চা বিক্রেতার কাছ থেকে জেনে নিয়েছিল রাজবাড়ির ডিরেকশনটা, চলল সেই দিকে। তবে গাড়ির মধ্যে এখন সবাই চুপচাপ বসে। গ্রামের রাস্তায় অনেক বাঁক ঘুরে একটা জায়গায় এসে একটু দাঁড়ালো রঞ্জন, কিন্তু কোনো মানুষজনের দেখা পাওয়া গেল না, এমনকি ঘরবাড়িও না। এখানে কি কোনো মানুষ থাকে না? নিজের মনে বলল রঞ্জন। রাজবাড়ির তো কোনো চিহ্নই
পাওয়া যাচ্ছে না। এবার বিপ্লব বাবু নামলেন বিড়বিড় করতে করতে। যে যে বলেছিল এইসব জায়গায় আসতে, যেন বেড়ানোর আর কোনো জায়গা ছিল না। হঠাৎই সুছন্দা বলে উঠল, ওই তো একজন আসছে মনে হচ্ছে। কেউ একজন, এটাই বোঝা যাচ্ছে শুধু। সূর্য ঢলে পড়েছে বেশ কিছুক্ষণ আগে, দিনের আলো রয়েছে, কিন্তু এত বড় বড় গাছ আর ছায়া যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। এরপর মানুষটিকে দেখা গেল, বেশ লম্বা, হাড় জিড়জিড়ে একটা লোক। রঞ্জনকে দেখে দাঁড়িয়ে পড়ল। এগিয়ে গিয়ে রঞ্জন জিজ্ঞেস করলো, এখানে রাজবাড়িটা কোন দিকে বলতে পারবেন? লোকটি চাদরে ঢাকা মুখ খুলে ফেলে অদ্ভুত ঘড়ঘড়ে গলায় বললেন, কি দরকার সেখানে? না মানে এমনি যাব সবাই বেড়াতে। অচেনা লোকটি চোখ ছোট করে বিরক্তি ভরা গলায় বললেন, সামনে গিয়ে একটা জঙ্গলের মতো পাবেন, তার ঠিক পেছনেই রাজবাড়ি। ওহো ঠিক আছে, থ্যাংক ইউ। তা বাবু বলুন তো, আপনার প্রিয় রং কোনটা, নীল নাকি লাল? বিপ্লব বাবু রঞ্জনের পেছনে দাঁড়িয়েছিল, বলল, যা বাবা, এ কি পাগল নাকি? যা যাও হুস। উফ, সত্যি গ্রামটা আর এই মানুষজন সবাই যেন আজব। আর এদিকে যেন গুপ্তধন খুঁজতে বেরিয়েছি। একে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, যেন ট্রেজার হান্টে বেরিয়েছি। যত সব। রঞ্জন আবার গাড়িটা স্টার্ট করলো। কিছুক্ষণ গিয়ে দেখলো একটা বড় বড় শাল সেগুনের জঙ্গল। আরো একটু এগিয়ে গিয়ে একটা বিশাল বাঁক এলো। বাঁকটা পেরোতেই দেখা মিলল বহু প্রতীক্ষিত সেই রাজবাড়ি। দূর থেকে দেখেই বাচ্চারা খুশিতে হাততালি দিয়ে উঠল। গাড়ি যত এগোচ্ছে রাজবাড়ি ততই কাছে আসছে। গাড়ি এসে থামলো একদম বিশাল বড় একটা গেটের সামনে। এরপর নামলো সবাই। ওপরে তাকিয়ে দেখলো বাংলা হরফে খোদাই করা রাহিন রাজবাড়ি, কিন্তু গেট তো খোলা নেই, আবার চাবিও দেওয়া নেই। রঞ্জন গেটটা ঠেলে দিল, ঠেলে দিতেই খুলে গেল গেটটা। আস্তে আস্তে সবাই ভেতরে ঢুকলো, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। বাচ্চারা ভীষণ খুশি এত বড় একটা বাগান দেখে। বুবাই আর তিন্নিকে ধরে রাখা মুশকিল হলো। প্রতিমা রীতিমতো হিমশিম খেতে লাগলো। তিন্নিকে বিশাল পুকুরটার দিকে ছুটতে দেখে রঞ্জন পিছন থেকে দৌড়ে গিয়ে ধরল। ততক্ষণে সুছন্দাও পেছন থেকে ছুটতে ছুটতে এসেছে। তিন্নি, কি হচ্ছে? কি যদি পড়ে যেতে পুকুরে কি হতো? আমি তো সাঁতার জানি। বিপ্লব বাবু এবার বললেন, কই কেউ কোথাও নেই নাকি? তখনই ওপরের দোতলা থেকে কেউ বাজখাই গলায় বলে উঠল, কে আপনারা? কোথা থেকে আসছেন? সবাই তাকালো ওপরে। একজন বেশ সুঠাম চেহারার বয়স্ক ব্যক্তি, হাতে ধরা একটা বড় লণ্ঠন, বিশাল বড় গোঁফ, কপালে তিলক। সুছন্দা বলে উঠল, ওই যে ফোন করেছিলাম না আমরা আসবো। ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে উপরে উঠে আসুন, ওপরে আপনাদের থাকার জায়গা। সুছন্দার মুখে এবার অজান্তেই হাসি ফুটল। বাইরে আলো থাকলেও সিঁড়িটা বেশ অন্ধকার। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতেই তিনি বললেন, আমি এখানকার সিকিউরিটি, মনোহর সিং। আরেকজন আদি বলে ছেলে আছে, রান্না বান্না করবে, আর আমার বউ আপনাদের দেখাশোনা করবে। এই যে ওই কোনায় দুটো, আর এই সামনের রুমটা আপনাদের। আরেকটা রুম কি পাওয়া যাবে? না, আর রুম পাওয়া যাবে না। আমরা সবাই নিচে থাকি, যান আপনারা বিশ্রাম করুন। এখানে অন্ধকারে বাচ্চাদের নিচে নিয়ে যাবেন না, আর সাবধান, 3 তলার ছাদে ভুলেও যাবেন না, মনে রাখবেন কিন্তু কথাটা। বিপ্লব বাবু বললেন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে? বলুন কি খাবেন রাতে? এখন একটু চা পেলে বেশ ভালোই হতো। হ্যাঁ হবে। এই আদি শোন, এদিকে আয়। নিচের দালানে বেরিয়ে এলো একটি জোয়ান ছেলে, বলল, জি দাদা।
যা, সবার জন্য চা নিয়ে আয়। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি দাদা। নিচে যে একজন ছিল এতক্ষণ টেরই পাওয়া যায়নি। সুছন্দা আর রঞ্জন দেওয়ালে ঘুরে ঘুরে অয়েল পেন্টিং দেখতে লাগলো। আলো কম থাকায় ভালো করে দেখা যাচ্ছে না বিশাল বিশাল তৈলচিত্র। রাজবাড়িটার বিশেষত্ব হলো গোটা বাড়ি জুড়ে লাল আর নীল রঙের ছড়াছড়ি চারিদিকে। সুছন্দা এরপর একটি ছবির সামনে এগিয়ে গেল, মন দিয়ে কিছু দেখছে। দেখে এগিয়ে এসে সিকিউরিটি মনোহর সিং বলল, হ্যাঁ দিদিমণি, ইনি হলেন দীননাথ প্রতাপ রহিন, রহিনদের সম্রাট। আর ইনি হলেন ওনার পিতা রাজা হরিনাথ প্রতাপ রহিন। এই রাজবাড়ির ইতিহাস বলতেই থাকলেন মনোহর বাবু, আর সবাই তার কথা মন দিয়ে শুনতে লাগলেন। বুবাই আর তিন্নি কিন্তু সারা দালান জুড়ে ছুটে বেড়াচ্ছে, ঘরগুলো ঘুরে ঘুরে দেখছে। আস্তে আস্তে সব লাগেজ তুলে আনলো আদি। রঞ্জন নিচে এসে গাড়িটা ভেতরে ঢুকে পার্ক করলো। তারপর একটা সিগারেট ধরিয়ে চারপাশটা ঘুরে দেখলো। সেরকম কিছু ভয়ের তো খুঁজে পেল না। আঙ্কেল আঙ্কেল, রঞ্জন উপরে এসে দেখলো বাইরের বারান্দায় চায়ের আসর বসে গেছে। সুছন্দা রাজবাড়ির ইতিহাস জানতে গল্পে মজি, আর গল্প শোনাচ্ছে মনোহর বাবু। পাওয়ার আছে এখানে, বাতি জ্বলছে, তবে ভোল্টেজ খুবই কম। মনোহর বাবু শোনাচ্ছে, তখনকার দিনে কারেন্ট ছিল না, আর ঘর বাড়ি এই তল্লাটা এখনো নেই। তবে এখন মাঝে মাঝে লোকজন আসে, তাই সরকার থেকে লাইট দিয়েছে। 3টে ঘরই বেশ বড় বড়। সুছন্দা একা একটা রুমেই থাকতে চাইছিল, কিন্তু সেটা হলো না। তার স্বামী বিপ্লব বাবুর সঙ্গে রুম শেয়ার করতে হচ্ছে বলে সুছন্দা একটু বিরক্তই হলো মনে মনে। পাশের ঘরটাতেই বুবাই আর তিন্নিকে নিয়ে প্রতিমা থাকবে, আর ওই একটু দূরে যে রুমটা সেটা রঞ্জন নিল। ফ্রেশ হয়ে রঞ্জন বিছানায় শরীর এলিয়ে দিল। এখানে ইন্টারনেট নেই, মোবাইল ঘাঁটার কোনো অপশানও নেই। সুছন্দাকে যে মেসেজ করবে তাও পারছে না। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও পড়ল। সারাদিনের ধকল, এতটা ড্রাইভিংয়ের ক্লান্তিতে রঞ্জন ঘুমিয়ে পড়ল। সুছন্দা চেঞ্জ করবে, তাই বিপ্লব বাবু বাইরেই চেয়ারে বসে একটা সিগারেট ধরালেন। তারপর উঠে বাড়িটা ঘুরে দেখতে লাগলেন তিনি। হেঁটে হেঁটে গেলেন একেবারে শেষ প্রান্তে। বিশাল বড় বড় কাঠের দরজা তালা দেওয়া। দরজাই যদি এত বড় আর এত চওড়া হয়, তাহলে ঘরগুলো কতই না বড়। অনেক জায়গায় ইট বালি সিমেন্ট ঝরে পড়েছে। মনোহর সিং এর আওয়াজ আসছে নিচ থেকে, হাঁসের ডিম খাবেন বাবু, হাঁসের ডিম? হ্যাঁ, কেন না, আলবাত চলবে। বলছি, রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন। এখানে আলো বেশিক্ষণ থাকে না, বুঝলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাতে প্রতিমাদের ডাকে ঘুম ভাঙল রঞ্জনের। বলল, কি হয়েছে? আপনার ফোন লাগছিল না, চলুন খেয়ে নেবেন। যা জায়গা, একে অন্ধকার, দুইয়ে পোড়া বাড়ি। বৌদি যে মাথায় কি চেপেছে কে জানে, এখানেই আসতে হলো। বাচ্চা দুটো তো অন্ধকারে ভয় বাইরেই এলো না। ঘরের মধ্যে খাইয়ে দিলাম কোনো রকম। এখন চলুন। চলো, আসছি। বাইরের টিমটিমে আলোতে কোনো রকমে খাওয়া পর্ব সেরে খেয়ে দিয়ে যে যার ঘরে চলে গেল। ওদিকে সুছন্দা আর বিপ্লব বাবু একসাথে বহুদিন পর একই ছাদের তলায় ঘুমোবে। আসলে বিপ্লব বাবু নামেই সুছন্দার স্বামী। আজকাল বিপ্লব বাবুকে সুছন্দা নিজের কাছে একেবারেই ঘেঁষতে দেয় না। এমনকি নিজেদের বাড়িতেও তারা আলাদা আলাদা রুমে থাকেন। তাই বহুদিন পর নিজের স্ত্রীকে কাছে পেয়ে বিপ্লব বাবু সুছন্দাকে জড়িয়ে ধরলেন। কি করছো? ছাড়ো আমায়। না, আজকে নয়। ভালো লাগছে না। কবেই বা তোমার ভালো লেগেছে? সেই তিন্নি হওয়ার সময় থেকে তো তোমার আর ভালো লাগে না। না, লাগে না। কি আছে তোমার কাছে ভালো লাগার মতো? কিছুই কি নেই সুছন্দা? না, নেই।
একটু কি ভালোবাসতে পারি না তোমায়? আমার ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। গেট লস্ট বিপ্লব। বলে পাশ ফিরে শুলো সুছন্দা। সকালে ঘুম ভাঙলো অনেক পাখির কিচিরমিচির আওয়াজে। বিপ্লববাবু পাশে নেই, তিনি বেশ ভোরেই ঘুম থেকে ওঠেন। ওদিকে রঞ্জনও ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছে তার শারীরিক কসরত। করতে করতে দেখলো আদি আর সিকিউরিটির বউ দুজনে মিলে জল বয়ে নিয়ে আসছে। জল কোত্থেকে আনছো? যেতে হবে 1.5 মাইল। সন্ধ্যায় মুরগি পোড়া হবে তো আপনাদের? মুরগি পোড়া? ও আচ্ছা আচ্ছা, বনফায়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা হবে। বলুন, তাহলে সব জোগাড় করতে হবে। ও সব ম্যাডাম জানে, ম্যাডাম উঠুক তারপর। সকালে ব্রেকফাস্টে লুচি আর আলুর দম খেয়ে বুবাইদের নিয়ে ব্যাডমিন্টন খেলছে রঞ্জন। প্রতিমা আর সুছন্দা সারা বাগানটা ঘুরে ঘুরে দেখছে। এত আম গাছ, কাঁঠাল, বিশাল সবেদা গাছ, মাঝখানে সুন্দর একটা শান বাঁধানো পুকুর। সুছন্দা সেই ঘাটেই বসে আছে। বাহ, কি পরিষ্কার না পুকুরের জলটা! আজ আমি এখানেই স্নান করব। পুকুরটা রাজবাড়ির ঠিক পিছনের দিকে, চারিদিকে গাছপালায় ঘেরা। মনে হয় রানীরা এখানেই স্নান করতেন, তাই যাতে কেউ দেখতে না পায় সেই জন্যই এত গাছ লাগানো। যাই হোক, রাজবাড়িটাকে নিয়ে কালকে সে চাপা ভয়ের উত্তেজনাটা এখন আর নেই। সবাই এনজয় করছে। খুব শান্ত, স্নিগ্ধ, নিস্তব্ধ একটা জায়গা, একদম প্রকৃতির মাঝে। বিশুদ্ধ বাতাস প্রাণ ভরে নেওয়া যায়। কত পাখি যে ডাকছে, কত রকম ভাবে ডাকছে, সব মিলে মিশে একটা ছন্দ তুলছে যেন। সুছন্দার ভীষণ পছন্দ হলো জায়গাটা। সত্যি একটা আলাদা শান্তি আছে এখানে। দুপুরে বাচ্চাদের স্নান করিয়ে দিল প্রতিমা। সুছন্দা ডাকলো প্রতিমাকে, চল পুকুরে স্নান করি, ততক্ষণে বুবাইরা তাদের বাবার কাছেই থাকুক। না বৌদি, আমি সাঁতার জানি না, আমার খুব ভয় করে। ভয়ের কি আছে, চল না। ঠিক আছে, যাচ্ছি। আমি উপরে বসে থাকবো, তুমি যেও। সুছন্দার জামা কাপড়, টাওয়াল সাবধানে সবকিছু দিয়ে প্রতিমা চলল সুছন্দার পেছন পেছন। বিপ্লববাবু একবার বাধা দিয়েছিল সুছন্দাকে, অচেনা জায়গা, পুকুরের জলে ঠান্ডা লেগে যেতে পারে। সুছন্দা পাত্তা দেয়নি, তবে রঞ্জন কিছু বলল না। সে স্নান করে ঘরে চলে গেল। পুকুরের জলে নেমে প্রথমেই গা শিউরে উঠল সুছন্দার। বেশ ঠান্ডা লাগলো জলটা। তারপর আস্তে আস্তে পুরো শরীরটা ডুবিয়ে দিল। দু হাতে জল নিয়ে অনাবৃত বাহুতে ছিটাতে লাগলো সুছন্দা খুশিতে। হঠাৎ প্রতিমার ওপর চোখ গেল, দোতলার কোণের ঘরের জানালায়। তাই দেখে প্রতিমা বলল, হয়েছে গো, এবার নাও, ঠান্ডা লেগে যাবে। সুছন্দা কানেই তুলল না সে কথা। দুহাতে পাঁজলা করে জল নিয়ে মাথায় ছিটাতে লাগলো আর উচ্ছল কিশোরীর মতো হাসতে লাগলো। হাসতে হাসতে থেমে গেল সুছন্দা। কিছু একটা মনে হতেই পিছন ঘুরে তাকালো। দেখলো কোণের ঘরের জানলা থেকে কেউ যেন সরে গেল। সুছন্দার বুকটা কেঁপে উঠল একবার। জল থেকে তাড়াতাড়ি সে উঠতে চাইল, তখনই হঠাৎই জলের গভীরে কি যেন একটা ধারালো জিনিস লেগে তার পাটা সামান্য কেটে গেল। সে হালকা আর্তনাদ করে জল থেকে উঠে পড়ল। সে দেখল ওই জায়গা জুড়ে জলের রং হালকা লাল বর্ণের হয়ে গেল ততক্ষণে। সুছন্দা ততক্ষণে উঠে চলে গেল ওখান থেকে। কিন্তু ওরা যদি একটু সময় ওই ঘাটে থাকতো তাহলে দেখতে পেত কি একটা অদ্ভুত মায়ার বলে ঘাটের ওই লাল জল আবার নীল রঙে পরিণত হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া বেশ জমে উঠল। ডাল, আলু ভাজা, পোস্ত দিয়ে শুক্তো, এঁচোড়ের ডালনা, কাতলা ভাপা, আমের চাটনি। আর সুছন্দা বেশ কিছু সন্দেশ এনেছিল,
খাওয়া দাওয়ার পর প্রতিমা দিল সবাইকে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর বাচ্চারা কিছুতেই ঘুমোলো না। প্রতিমা অনেক চেষ্টা করেও যখন ঘুম পাড়াতে পারলো না, তখন বিপ্লববাবু বললেন, চল তোদের ঘুরিয়ে নিয়ে আসি। মনোহরদা বলছিল এই কাছেই নাকি একটা ছোট নদী রয়েছে, সেখানে প্রচুর পাখি আসে, লোকেরা মাছও ধরে। চল চল। সুছন্দাকেও যাওয়ার কথা বলতে সুছন্দা বলল পুকুরের জলে স্নান করে তার খুব মাথা ধরেছে, সে যাবে না। সুছন্দা প্রতিমাকে বলল বাচ্চাদের সঙ্গে যেতে। বিপ্লববাবু রঞ্জনকে ডাকতে চাইলে প্রতিমা বলল, বৌদি একা থাকবে, তার থেকে রঞ্জন দাদাবাবু থাক বাড়িতে। ওরা বেরিয়ে গেল। সুছন্দা ওদের দেখার জন্য জানলায় এসে দাঁড়ালো, বাচ্চাদেরকে হাত নাড়ল। অমনি তখনই পেছন থেকে দুটো হাত এসে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। আর একটু হলে সুছন্দা ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, চেনা মুখ দেখে সে শান্ত হয়ে যায়। কি ভয় পেয়ে গেলে নাকি? আরে ছাড়ো, দম বন্ধ হয়ে যাবে যে। যাক, তাও ছাড়বো না। তাই তুমি তাহলে আমায় লুকিয়ে লুকিয়ে অমনভাবে দেখছিলে? তাহলে আমি ঠিকই ধরেছিলাম। রঞ্জন এবার সুছন্দাকে সামনের দিকে ঘুরিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সুছন্দাও ক্রমশ যেন অবশ হয়ে যাচ্ছে। খামছে ধরেছে রঞ্জনের পিঠ। সুছন্দার ঠোঁট, ঠোঁট থেকে গলা, গলা থেকে বুক, ক্রমশ রঞ্জনের ঠোঁটের ছোঁয়া পেতে লাগলো। সুছন্দাও যেন ক্ষিপ্ত বাঘিনীর মতো রঞ্জনকে আদরে ভরিয়ে দিতে লাগলো। সুছন্দা রঞ্জনের কানের কাছে ফিস ফিস করে বলল, চলো বিছানায় চলো। আমার কাছে কিন্তু প্রোটেকশন নেই। রঞ্জনের বুকে মুখ ঘষতে ঘষতে সুছন্দা বলল, না থাক, চলো, এখন আমার সেফ পিরিয়ড। রঞ্জন সঙ্গে সঙ্গেই সুছন্দাকে তুলে নিল কোলে, নিয়ে একদম ফেলে দিল বিছানায়। তারপর আর কারোরই হুঁশ ছিল না। শরীরী খেলায় উন্মত্ত দুজন। সূর্য প্রায় ডুবেছে। সম্পূর্ণ অনাবৃত শরীরে একেবারে লেপ্টে আছে সুছন্দা রঞ্জনের লোমশ বুকের সঙ্গে। সুছন্দার সিল্কি চুলে বেলি কাটতে কাটতে রঞ্জন বলল, এভাবে আর কতদিন সুছন্দা? জানি না। আমি যে আর পারছি না সু, তোমাকে সামনে থেকে দেখবো অথচ তোমায় পাবো না, আমার আর ভালো লাগে না এসব। তাই পাও না তুমি আমায়? মিথ্যুক। হ্যাঁ, সে তো মাঝে মাঝে, খুব কম। তাই বুঝি? আরো কত চাই তোমার? আমি এটা চাই, আমি এটা চাই। সুছন্দাকে আরো জোরে চেপে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিল রঞ্জন। আহ্লাদে আরামে ভালোবাসায় একেবারে পরিপূর্ণ হয়ে সুছন্দা বলল, আছি তো, এভাবেই আছি, পাচ্ছ না আমায়? রঞ্জন সুছন্দার মুখ আবার নামিয়ে আনতে যেতেই সুছন্দা সরিয়ে দিল। ছাড়ো ছাড়ো, ওরা চলে আসবে এবার। হ্যাঁ সত্যি, তোমাকে অনেকদিন পর এভাবে পেয়ে আর ছাড়তে ইচ্ছা করছে না। ছাড়তে তো হবে সোনা। বলে একটা কপালে চুমু দিয়ে উঠল সুছন্দা। আর আটকালো না রঞ্জন। রঞ্জন উঠে জামা কাপড় পরতে পরতে বলল, সত্যি জায়গাটা কিন্তু ভালোই। তাহলে ক্রেডিটটা কার? সব আপনার ম্যাডাম। যাও, আমি এখন চেঞ্জ করব। আমার সামনেই করো। অসভ্য। সুছন্দা হাসতে হাসতে ঠেলে বের করে দিল রঞ্জনকে। দরজা আটকে দিল। দরজার ভেতরে সুছন্দা হাসতে হাসতে ঢুকলো বাথরুমে। রঞ্জন ঢুকলো না তার রুমে। সোজা নিচে নেমে গেট দিয়ে বাইরে চলে এলো রাস্তায়। হাঁটতে লাগলো আপন মনে। কি ঘুম হলো? তোমার দিদি উঠেছে? জানি না তো, আমি তো উঠেই বেরিয়ে এসেছি। আঙ্কেল, বনফায়ার কখন হবে? সে তো হবে, সে তো সন্ধ্যাবেলায়। তার আগে বলো তোমরা কেমন ঘুরলে? জানো আঙ্কেল, আমি ছিপে মাছ ধরতে দেখেছি। তাই?
কি মাছ ধরলো? সেটা তো জানি না। আচ্ছা আচ্ছা চলো এবার, সন্ধে হয়ে এলো। প্রতিমা তাড়া দিল, বিপ্লব বাবু ফিরেই ঘরে ঢুকলো। খোলাই ছিল দরজা। দেখলো সুছন্দা আধ শোয়া হয়ে একটা বই পড়ছে। কি মাথা ব্যথা একটু কমেছে? একটু। ঘুম হলো? তিন্নিরা কই? ওই নিচে বাগানে খেলাধুলা করছে। চা খাবে তো বলি? হ্যাঁ বলো, একটু আদা দিয়ে দিতে বলবে। বিপ্লব বাবু ঘর থেকে বেরিয়ে ডাকলো, আদি। আগে হ্যাঁ বাবু। কোন? চা বানাও আদা দিয়ে। চা নিয়ে সুছন্দার বিপ্লব বাবু দোতলার বারান্দাতেই বসলো। তখনও বাইরে বেশ আলো রয়েছে। প্রতিমা বুবাইদের দোতলায় নিয়ে এলো, ওদের ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করে দিল। বাইরে ততক্ষণে একটু অন্ধকার নেমে গেছে। সুছন্দা নিচে ঝুঁকে দেখলো বোন ফায়ারের সরঞ্জাম সব রেডি হচ্ছে। হঠাৎ মনে হলো রঞ্জন কি এখনো ঘুমোচ্ছে। ফোন করলো রঞ্জনকে। রিং হয়ে হয়ে কেটে গেল। প্রতিমাকে বলল, দেখ তো রঞ্জন ঘুমোচ্ছে নাকি, তুলে দে। ও রঞ্জন দাদা বাবু, সে তো বেরিয়েছে। এতক্ষণ আপনারা শুনছিলেন সুলেখিকা সূর্যতপা পণ্ডার লেখা উত্তর দিলেই সর্বনাশ গল্পের প্রথম পর্ব। গল্প পাঠে আদিত্যাশ্রী। গল্পে প্রতিমা ও সুচন্দার চরিত্রে যথাক্রমে অদ্রিতা ও দিশা, বিপ্লববাবু রঞ্জনের চরিত্রে যথাক্রমে পুষ্পেন্দু ও সংগ্রামজিৎ। এছাড়াও অন্যান্য চরিত্রে যথাক্রমে দেবারতী, বিশ্বজিৎ, সন্তু, সৌরভ, অনির্বাণ, সৃজনী, রুদ্রাক্ষ, সৌম্য এবং নেহা। গল্প পরিচালনা ও অশরীরী চরিত্রে কৃষ্ণেন্দু। আগামী সপ্তাহে আমরা নিয়ে আসব আপনাদের জন্য গল্পের দ্বিতীয় পর্ব। জানতে হলে আমাদের সাথে যুক্ত থাকুন আর আমাদের এইভাবে উৎসাহ দিন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর আপনাদের আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারি। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণে সবাইকে শুভ কাকরাত্রি।